আজ ব্রিগেডে পরিবর্তন সংকল্প সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন একেবারে দুর্নীতি ইস্যুতে, যে দুর্নীতির তদন্ত করলে এজেন্সিকে বাধা দেওয়া হয়, কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীদের আটকানোর চেষ্টা হয়, দিল্লিতেও অরাজকতা তৈরির চেষ্টা হয়েছে, সংসদে দাঁড়িয়ে কাগজ ছেঁড়া হয়, সারা দেশের সামনে তৃণমূলের রূপ সামনে চলে এসেছে। দেখুন কি বলেছেন প্রধানমন্ত্রী। साथियों, यहां राज्य सरकार पुलिस को स्वतंत्र रूप से जांच करने नहीं देती। जब राष्ट्रीय एजेंसियां टीएमसी सरकार के भ्रष्टाचार या गंभीर अपराधों की जांच करना चाहती हैं, तो उन्हें भी रोकने की कोशिश होती है। अब जरा सोचिए, न्याय के लिए लोग आखिर कहां जाएंगे? साथियों, तृणमूल वाले यही अराजकता दिल्ली तक फैलाने की कोशिश करते हैं। आपने संसद में भी देखा है, सदन के भीतर कैसे कागज फाड़े जाते हैं, कैसे बहस को रोका जाता है, कैसे सदन की कार्यवाही को बाधित किया जाता है। देश टीएमसी की शर्मनाक हरकतें देखकर हैरान होता है। साथियों, बंगाल के प्रबुद्ध लोग अब इस अराजकतावादी सरकार के खिलाफ संकल्प ले चुके हैं। এসআইআর ইস্যুতেও আজকে তৃণমূলকে একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় সভাপতি, ভারত সরকারের দুই রাষ্ট্রমন্ত্রী बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। तुष्टीकरण का ऐसा खुला खेल, जब शरणार्थी हिंदुओं को नागरिकता देने की बात होती है तो पूरी टीएमसी उसका विरोध करती है। वो हिंदू जिन्होंने कभी विभाजन का समर्थन नहीं किया था, जिन्होंने हमेशा अविभाजित बंगाल को, भारत को अपनी मातृभूमि माना, टीएमसी वाले उन्हें नागरिकता देने का विरोध करते हैं, क्योंकि उनके लिए उनकी वोट बैंक ही सबसे प्रमुख है। वो हिंदुओं को तो अपनी वोट बैंक नहीं समझते, उनसे उनके आपराधिक गिरोह नहीं बढ़ते, इसलिए ये लोग एसआईआर का भी विरोध करते हैं, ताकि घुसपैठियों के नाम वोटर लिस्ट से हट न जाए, वोटर लिस्ट शुद्ध न हो जाए। और ये तो ऐसे लोग हैं जिनकी मृत्यु हो चुकी है, उनके भी नाम निकालने के लिए तैयार नहीं है। भाइयों बहनों, डेमोग्राफी के इस खतरनाक बदलाव ने आज बंगाल को असुरक्षित बना दिया है। অনুপ্রবেশকারীদের নাম রাখতে তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে বলে যখন প্রধানমন্ত্রী আক্রমণ করেছেন, তখন এই অনুপ্রবেশকে এই পাল্টা ব্রাত্য বসু কি বলেছেন শুনুন। আজকেও আপনি দাঁড়িয়ে ওখানে বাঙালি মাত্রই অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া বলেছেন। এই যে এসআইআর হলো, 63 লক্ষ নাম বাদ দিলেন, 200 বিএলওর কাছাকাছি অন্তত মারা গেল। এই যে তারা মারা গেলেন, এই পরিবারগুলোর হিসেব, তার পাশে একমাত্র এসে মমতা বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়ালেন। মমতাদি তাদের পরিবার পিছু একটা করে চাকরি দিলেন। আপনি বলুন, ওইসব চাকরি আপনাদের দিতে হবে না, আপনারা দিতে পারবেন না, আপনাদের সে মনের জোরও নেই, মনের সে উদারতাও নেই। আমি খালি একটা কথা বলতে চাই যে এই যে 63 লক্ষ নাম আপনারা বাদ দিলেন, আপনি বললেন অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া রোহিঙ্গায় বাংলা নাকি ঠিক ঠিক করছে, 63 লাখ লোক বাদ দিলেন, এই 200 জন বিএলও মারা গেল, এদের মধ্যে কজন ঘুষপেটিয়া, কজন অনুপ্রবেশকারী? বাংলা বললে অন্য রাজ্যে মারতে যাচ্ছেন কেন? এই রাজ্যে এসে খালি বক্তৃতা শুরু করেন বাংলায় আর শেষ করেন বাংলায়। যে বাংলা ভাষার প্রতি এত রাগ, এত অপমান কেন? বাংলা বা বাঙালি নিয়ে এই সমস্যাটা কোথায়?
পাতি করে খুঁজেও কোথাও খুঁজে পাচ্ছি না, জানেন তো। কি বলবো, আর কোনো জায়গা আমি বাদ রাখিনি। হ্যাঁ, বইয়ের র্যাক, তারপরে আলমারির মাথা, তোষকের তলা, ঠাকুমার তোরঙ্গ, সব জায়গা খুঁজে দেখে নিয়েছি, আমি কোথাও খুঁজে পাইনি। আপনারা আমাকে একটু খুঁজে দেবেন, একটু সাহায্য করুন না। বুঝতে পারছেন না কি বলছি? আরে বাবা, আমি সুভাষ মুখোপাধ্যায়ের সেই আশ্চর্য কলমের কথা বলছি, কারণ তিনিই তো লিখে গেছেন, দিনকে রাত, সোজাকে কাত, হতাশকে হাত করতে এ কলমের জুড়ি নেই। মধ্যমগ্রাম পৌরসভার নির্বাচনে প্রত্যেকটা বুথে বুথে মাসেল বাহিনী, বোমা, বন্দুক, পিস্তল দিয়ে ভোট লুট হয়েছে। গণতন্ত্র এখানে বামফ্রন্ট যেটুকখানি বাকি রেখেছিল, বাকিটুকু মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমরা পরিকাঠামোগত উন্নয়ন একটা করেছি। রাঘব বোয়াল থেকে চুনোপুঁটি হরেক সাইজের পাওয়া যায়, দাম উত্তম মধ্যম হিসেবে, সঙ্গে বিনামূল্যে চুন এবং কালি। বেকারদের দিকটা তো চিন্তা ভাবনা করা উচিত, এদিকটা কোনো খেয়ালই নেই। খেলা মেলা পুজো এসবই নিয়ে একটু ব্যস্ত বেশি থাকে নাকি। উন্নতি হয়েছে বলে মনে হয় না। প্রথম যখন ভোট দিই প্রথমে একটা বোমাবাজি হয়েছিল, এমনই হয়েছিল যে আমি আমার ছেলে, মানে তখন আমার ছেলে 1.5 বছরের বাচ্চা আমার কোলে ছিল, আমার কোলের সামনে বোম পড়েছিল। অ্যাক্সিডেন্ট যখন হবার তখন হবেই। এবার হ্যাঁ, দু এক ক্ষেত্রে হয়ে যায় অনেক সময় রেষারেষি ক্ষেত্রে, তার জন্য আমরা যে বেরোতে পারছি না, আমরা ভয় পাচ্ছি না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। যাকগে, আপাতত এই কলম খোঁজাকে মুলতুবি রেখে আমি চলে এসেছি মধ্যম গ্রামে। তবে এখানেও কিন্তু খুঁজবো, মানে নির্বাচনের আগে জনতার মনের কথা খুঁজবো। ভোট চাইতে কি বলবো, ভোট তো আর হয় না, ভোট তো বোম মেরে হয় এখন। নতুন কর্মসংস্থানও কিন্তু অনেক হচ্ছে, বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের রাজ্যে থেকেই কাজ করছে। বৃদ্ধ ভাতা কিছু পাচ্ছি না, কোনো কিছুই পাইনি। এখানে উন্নয়ন সব দিক থেকে ভালো হয়েছে। অ্যাকচুয়ালি যেটা ন্যায্য প্রাপ্য সেখানে মানুষ বঞ্চিত হচ্ছে। আর একই সঙ্গে রাজনৈতিক মহল কি বার্তা দিচ্ছে সেটাও বুঝবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রচুর কাজ হয়েছে এবং সেই উন্নয়নের সফলতা আমরা পাবো। এই খাদ্যমন্ত্রীর নেতৃত্বেই হাজার হাজার মানুষকে দিয়ে আমার বাড়ি লুট করা হয়েছে। তৃণমূল সরকারের এই কয়েকটি বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বামফ্রন্টের 34 বছরে অতিষ্ঠ হয়েছিল, কিন্তু মানুষ বলছে এই সরকারকে তাড়াতাড়ি তাড়াতে হবে। পৌর এলাকায় তো প্রচুর অর্থ আমাদের দিয়েছে, যে অর্থের যোগানে বিভিন্ন এলাকা বিভিন্নভাবে, সে পঞ্চায়েতই হোক আর শহর এলাকা হোক, সেখানে একটা প্রভূত উন্নতি হয়েছে। এরা নিজেদের উন্নয়ন করছে, প্রকৃত বাংলার কোনো উন্নয়ন হয়নি। এই রাজ্যের কোষাগারের টাকা নিয়ে জগন্নাথ মন্দির তৈরি করছেন। রাজারহাট উপনগরী, যেখানে বেকার যুবকের স্বপ্ননগরী বলে থাকি, সেই জায়গায় তিনি 15 একর জমিতে তিনি ওখানে দুর্গা অঙ্গন তৈরি করছেন। মমতা ব্যানার্জি আজকে আমাদের কর্মীদেরকে নামে মিথ্যা কেস দেওয়া, আমাদের কোনো কর্মী তারা যদি অটো টোটো চালায় তাদেরকে কর্ম থেকে বিরত রাখা, আজকে তৃণমূলের ক্যাডার লিডার এরা এই জিনিসটা, এই ষড়যন্ত্র বা এই কাজটা করে চলেছে। অটো সিন্ডিকেট, টোটো সিন্ডিকেট, 30,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত তৃণমূলের নেতাদেরকে দিতে হয় রোড পারমিশনের জন্য। যত অটো ছিল আগে সেটাই কাট অফ করা আছে, নতুন করে কোনো অটো কিন্তু নামেনি। আর এটা একটা প্রচার সব জায়গাতেই আছে, এখানেও হয়তো হচ্ছে। বিধানসভা নির্বাচনের 3টে ইনিংসে মধ্যম গ্রামের মধ্যমণি হয়ে রয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। 2011, 2016 এবং 2021-এ হ্যাট্রিক করেছেন। 2011 সালে এই কেন্দ্রে সেকেন্ড পজিশনে ছিল ফরওয়ার্ড ব্লক। সেইবার বিজেপির ভোটের শতাংশ ছিল মাত্র 3। 2016 সালে বাম কংগ্রেস জোটের প্রার্থী তাপস মজুমদার ছিলেন সেকেন্ড পজিশনে। আর 2021-এ তৃণমূল কংগ্রেস 49% ভোট পেয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয়েছিল বিজেপি এবং আইএসএফ এর মধ্যে। সেখানে 24% ভোট গেছিল বিজেপির ঘরে, আর আইএসএফ পেয়েছিল 21% ভোট। প্রকৃত ভোটার তাদের দ্বারা এখানে সরকার নির্বাচিত হচ্ছে না, সরকার নির্বাচিত হচ্ছে অবৈধ ভোটার দিয়ে। মধ্যমগ্রাম বিধানসভা এলাকায় আমরা যতটাই ওপরে ওপরে দেখি না কেন, এখানে মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে। এই যুবসাথী প্রকল্পের মধ্য দিয়ে আমি দেখেছি বিভিন্ন কেন্দ্রে যে তারা বলছে বইপত্র কিনে পরীক্ষা দেয়, কম্পিটিশন এক্সামিনেশনগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা হবে। আমরা যুবশ্রী নেব, কিন্তু তার বিনিময়ে ভোট দেব না। ভাতা কখনো সলিউশন হতে পারে না বেকার যুবকদের। মানুষ আমাদের নিশ্চয়ই শুভেচ্ছা আশীর্বাদ জানাবেন, দোয়া করবেন, এটা আশা করি। আর ভোটের নদীর নাব্যতা মাপার ভুলে কাব্যটা হাত ফসকে গেল। ইস্তে দখল ইস্তেহার পড়ার আগেই 2.5 বার তাকে ভয় দেখালো। বৃদ্ধ ভাতা হেন তেন কিছু পাই না।
একটা শিক্ষিত যুবক যাকে বাবা মা পড়াশোনা শেখালো, যার দরকার ছিল চাকরির, যার দরকার ছিল কাজের, আমরা দেখলাম তাকে ভাতা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই যে যুবসাথী খুবই ভালো করছে, টাকাটা পেয়ে নিজের ব্যবসার কাজেও যেটুকু জমিয়ে ব্যবসার কাজেও লাগাতে পারবে। আমাদের এখন একটা কাজের দরকারের জন্য পরিবর্তন দরকার। এখানে সাধারণ মানুষের সঙ্গে আমাদের নতুন করে কিছু চাওয়ার নেই। সূর্য এবার মধ্য গগনে ঢলতে শুরু করবে আর কিছুক্ষণে। চলতে চলতে আমিও অনেকটা পথ পেরিয়ে এলাম। মধ্যম গ্রামের সফর আজ এখানেই শেষ করছি, কিন্তু তারকার চোখে তারকা কেন্দ্র চলতেই থাকবে। আপনারা চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।